আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমির নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে নিয়ে এসেছি আরো 10টি অঙ্ক, যা বিভিন্ন চাকরি পরীক্ষাতেই বারবার এসেছে। তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই। তো আমাদের 1 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 4 ফুট প্রস্থ বিশিষ্ট আয়তাকারের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের পরিসীমা 32 ফুট হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? এখানে বলছে তাদের কিন্তু ক্ষেত্রফল সমান, অর্থাৎ এই যে বর্গক্ষেত্রটা আছে ওইটার ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু সমান। তাহলে কেন বলছে বর্গক্ষেত্রের পরিসীমা 32, তাহলে এই সারাটা মিলে যদি 32 হয়, তাহলে আমরা যদি 32কে এই 60টা অংশ দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু 32/4 সমান হয়ে যাবে 8, অর্থাৎ এই 4টা কিন্তু 8। তাহলে আমাদের কিন্তু বের হয়ে গেল যে এই একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8। যেহেতু পরিসীমা আছে 32, তাইলে আমাদের এই এক বাহুর দৈর্ঘ্যটা হবে 8। তাইলে যদি এক বাহুর দৈর্ঘ্য 8 হয়, তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য। তাইলে আমাদের এখানে হয়ে যাবে 8 পূরণ 8 সমান 8টা 64। তাহলে এটা হয়ে যাবে আমাদের এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। তাইলে আমাদের বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ এইটার 64 ক্ষেত্রফল বের হয়েছে, তাইলে এইটারও ক্ষেত্রফল হবে 64। এখন বলছে যে 4 ফুট প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্র, অর্থাৎ এই আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে 4। এখন আমাদের এই দৈর্ঘ্যটি নির্ণয় করতে হবে। তাই এটা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাইলে এখন যদি এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে আমাদের এই অপর বাহুর দৈর্ঘ্যটি হবে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে আমাদের এখানে যদি এইটা দেওয়া আছে 64, লিখলাম 64, নিচে লিখলাম 4, তাইলে কাটাকাটি করলে হবে 16। তাহলে আমাদের উত্তরটি কিন্তু হয়ে যাবে 16। এই আমাদের আয়তক্ষেত্রের, দুঃখিত, এটি আমাদের হবে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হবে 16। তাহলে যদি দৈর্ঘ্যটা 16 হয়, তাহলে পরিসীমাটা হবে 2 × 16 + 60, অর্থাৎ 2 × 20 = 40। তাহলে আমাদের পরিসীমাটা হবে 40, আর দৈর্ঘ্যটা হবে 16, প্রস্থটা হবে 4। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 40। আমাদের 2 নম্বর গতিতে বলা হয়েছে এক ব্যক্তি তার স্ত্রী থেকে 3 বছরের বড়। তার স্ত্রীর বয়স মেয়ের বয়সের 5 গুণ। 2 বছর আগে মেয়ের বয়স 5 হলে 10 বছর পর ওই ব্যক্তির বয়স কত? এখন তার মেয়ের বয়স যদি x হয়, তাহলে কিন্তু তার স্ত্রীর বয়স হবে 5x। বলছে যে সে তার স্ত্রী থেকে 3 বছরের বড়, অর্থাৎ 5x + 3। এটা তার বর্তমান বয়স। মেয়ের বয়স x হলে বর্তমানে তার বয়স 5x + 3, এবং 10 বছর পর তার বয়সটি হবে এই 10। তাহলে এখন আমরা বলছি যে 2 বছর আগে মেয়ের বয়স ছিল 5 বছর। তাহলে 5 বছর আগে যদি 2 বছর আগে যদি তাকে তার মেয়ের বয়স 5, x - 2 = 5, বা x সমান এই 5 + 2, অতএব x সমান 7, অর্থাৎ 7 বছর। আমরা এমনিতেই বলতে পারি যে 2 বছর আগে ছিল 5 বছর, এখন হয়ে গেছে 7 বছর। তাহলে এখন এই জায়গাটা আমরা এই x এর মান বসাবো, তাহলে হয়ে যাবে 5 পূরণ 7 + 3 + 10, অর্থাৎ 5 × 7 = 35 + 13 = 48। তাহলে আমাদের উত্তরটি হবে 48 বছর। বা এইভাবে হিসাব করা যায় যে 2 বছর আগে ছিল 5 বছর, তাইলে বর্তমানে হয়ে গেছে 7 বছর। তার মেয়ের থেকে তার স্ত্রী 5 গুণ বড়, তাহলে 5 × 7 = 35 বছর। তার স্ত্রী থেকে সে 3 বছরের বড়, অর্থাৎ 38 বছর। এখন তার বয়স বর্তমানে 38 বছর হলে 10 বছর পর হবে 48 বছর। তো আমাদের 3 নম্বর গতিতে বলা হয়েছে দৈনিক 9 ঘন্টা কাজ করে 119 জন শ্রমিক 76 দিনে 17 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে পারে। দৈনিক 12 ঘন্টা কাজ করে 93 দিনে 31 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে কতজন শ্রমিক লাগবে? এখানে আমাদের এই একটা জিনিস বুঝতে হবে যে কোন জিনিসটা বের করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে কতজন শ্রমিক। তাহলে এই যে 119 জন শ্রমিক, এটাকে আমরা শেষে লিখবো। তাহলে লিখবো যে 9 ঘন্টা কাজ করে 76 দিনে 17 কিলোমিটার তৈরি করে 119 জন। তাহলে 1 ঘন্টা কাজ করে এবং
একদিনে যদি করতে চাই তাহলে কিন্তু শ্রমিক লাগবে বেশি, তাহলে ওইটা ওই 119-এর সাথে গুণ হবে 9 × 77। এবং যদি 1 কিলোমিটার রাস্তা নির্মাণ করে তাহলে কিন্তু সময়টা কম লাগবে, তাই এই 17টা চলে যাবে নিচে। আবার এই 12 ঘন্টা কাজ করে 93 দিনে 31 কিলোমিটার। 12 ঘন্টা যদি কাজ করে 93 দিনে শেষ করতে চাই তাহলে কিন্তু সময়টা কম লাগবে, শ্রমিক কম লাগবে, তাই এখানে নিচে 12 × 93টা চলে আসবে এই 17-র সাথে। আবার উপরে 119 ইন্টু 9 ইন্টু 77, এই 31টা চলে যাবে। যেহেতু 31 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে হবে তাই এইটা সময় বেশি লাগবে, আর সময় বেশি লাগলে উপরে যাবে। এখন আমরা কাটাকাটি করতে পারি। 31 দিয়ে 93-কে কাটতে পারি হবে 3, 3 দিয়ে 9-কে কাটলে হবে 3, এই 3 দিয়ে 12-কে কাটলে হবে 4, 4 দিয়ে 76-কে কাটলে হবে 19, এখানে 17 দিয়ে এটাই কাটলে হবে 7। এখন আমরা এই 7 দিয়ে 19-কে গুণ দিব। 63, 3 হাতের 1, 7, 103, 33। তাহলে আমাদের 133 জন হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের যদি ওই কাজটি দৈনিক 12 ঘন্টা কাজ করে 93 দিনে 131 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে হয়, তাহলে কিন্তু আমাদের শ্রমিকের প্রয়োজন হবে 133 জন। আমাদের 4 নম্বর গতিতে বলা হয়েছে রবি 90 টাকায় 30টি কমলা কেনার পর 20% কমলা পচে গেল। এরপর সে ভালো কমলাগুলো 60 টাকা ডজন দরে বিক্রয় করলো, এতে তার কত টাকা লাভ হলো? এখানে তার ক্রয় মূল্যটা কিন্তু 90 টাকা, অর্থাৎ সে 90 টাকা ইনভেস্ট করেছে। এখন সে 30টা কলা কেনার পর 20% কমে গেছে, অর্থাৎ 30 ইন্টু 100/20। তাহলে আমরা যদি কাটাকাটি করি এই 2 0 2 0 কাটতে পারি হবে 6। তাহলে 30টার মধ্যে কিন্তু 6টা কলা পচে গেছে, তাহলে কিন্তু তার অবশিষ্ট ভালো আছে 24টি কমলা। অর্থাৎ এখন এই 24টি কমলা সে প্রতি ডজন 60 টাকা দরে বিক্রি করেছে, অর্থাৎ এক ডজনে কিন্তু 12টার বিক্রি, এক ডজনে যদি 12টা হয় 24টা হবে 2 ডজন। তাহলে এক ডজন বিক্রি করেছে সে 60 টাকায়, 2 ডজন বিক্রি করেছে সে 120 টাকায়। এখন সে কিনেছিল কিন্তু 90 টাকায় এবং বিক্রি করেছে 120 টাকায়। তাহলে ওই 120 থেকে 90 যদি আমরা বিক্রি করি তাহলে কিন্তু তার টোটাল লাভটা বের হয়ে যাবে, অর্থাৎ তার লাভ হয়েছে মোট 30 টাকা। আমাদের 5 নম্বর গতিতে বলা হয়েছে একটি সংখ্যা 4 গুণের সাথে 3 গুণ যোগ করলে 133 হয়, সংখ্যাটি কত? এখানে আমরা সংখ্যাটিকে যদি x ধরি তাহলে 4 গুণ হয়ে যাবে 4x এবং 3 গুণ হয়ে যাবে 3x। তাহলে আমরা বলছে যে 4 গুণের সাথে 3 গুণ যোগ করলে 133 হয়, তাহলে আমরা লিখতে পারি 4x প্লাস 3x সমান 133। তাহলে এখন আমরা যোগ করলে হবে 7x সমান 133, বা x যদি আমরা সমান ধরি তাহলে 7টা চলে আসবে নিচে এবং 133 থাকবে উপরে। এখন আমরা x টার মান পাবো 19। তাহলে আমাদের সংখ্যাটি হয়ে যাবে 19, অর্থাৎ 19-এ 4 গুণের সাথে যদি আমরা 3 গুণ যোগ করি তাহলে কিন্তু আমাদের 133 হবে। তাহলে এটি আমাদের উত্তর। আমাদের 6 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে আয়তাকার একটি গড়ের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। গড়টির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে প্রতি বর্গ কিলোমিটারে 6 টাকা খরচ হয়। মোট 19,200 টাকা খরচ হলে গড়টির পরিসীমা কত? তাহলে এখানে কিন্তু আমরা এই গড়টির ক্ষেত্রফল নির্ণয় করে নিতে পারি এই টাকাটাকে এই টাকা দিয়ে ভাগ দিয়ে। যেহেতু প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হয়েছে, 6 টাকা খরচ হয়েছে, তাই এই টোটাল যে টাকাটা খরচ হয়েছে ওইটা দিয়ে যদি আমরা 6কে ভাগ দিই তাহলে কিন্তু আমরা এই গড়ের ক্ষেত্রফল পেয়ে যাবো। অর্থাৎ এই 19,200 টাকা আমরা ভাগ দিব 6 দিয়ে, তাহলে আমরা পাবো 318, 212, 00, অর্থাৎ 3200 বর্গমিটার। তাহলে আমরা এই যেহেতু প্রতি বর্গমিটার 6 টাকা খরচ হয়েছে সেহেতু 3200 বর্গমিটার কিন্তু 19,200 টাকা খরচ হয়েছে, তাই আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 3200 বর্গমিটার। এখন বলছে আয়তাকার একটি গড়ের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, অর্থাৎ প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্যটা হবে 2x। তাহলে আমরা লিখতে পারি যে x ইন্টু 2x সমান 3200, কারণ আমরা জানি যে দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান কিন্তু ক্ষেত্রফল, আমরা এখানে পেয়েছি ক্ষেত্রফলটা 3200, তাই আমরা এখানে দৈর্ঘ্য পূরণ প্রস্থ দিলাম, এখানে 3200 লিখলাম, বা এই
এক্স কে যদি আমরা 2x দিয়ে গুণ দিই তাহলে হবে 2x স্কোয়ার সমান 3200, বা এক্স স্কোয়ার সমান হয়ে যাবে, এই দুইটা ওই পাশে ভাগ হয়ে যাবে, বা এক্স স্কোয়ার সমান হয়ে যাবে 1600। এখন যদি আমরা এই একটা স্কোয়ার বাদ দিই তাহলে কিন্তু ওই 1600টা হয়ে যাবে রুট, তাহলে আমরা রুট করব, বা এক্স সমান এই 16কে রুট করলে 4, এই দুইটা শূন্যকে রুট করলে একটা শূন্য, অর্থাৎ এক্স আমরা পেয়ে গেলাম 40। এক্সটা কিন্তু আমাদের ছিল প্রস্থ, তাইলে আমাদের দৈর্ঘ্যটা কত হবে 2x, অর্থাৎ 2 পূরণ 40 সমান 80। তাইলে আমরা প্রস্থটা পেয়ে গেলাম 40 এবং দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 80। আমাদের বলছে কয়টি পরিসীমা কত, এখন আমাদের পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমাদের এখানে দুইটা থাকবে এবং দৈর্ঘ্যটা বের করেছি 80 আর প্রস্থটা 40। তাহলে আমাদের 2 ইন্টু 120 সমান 240, এবং এটি কিন্তু আমাদের গড়টি পরিসীমা এবং উত্তর। আমাদের 7 নম্বর গতিতে বলা হয়েছে 8, 11, 17, 24, 29, 53, 78 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? এই ধারাটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারি যেখানে কি পার্থক্য আছে। প্রথমে আছে, যদি আমরা এই 8টা কোনো হিসাবের না, আমরা এই তিনটি সংখ্যার হিসাব করব, এই 11 থেকে 17। তাইলে আমরা যদি 17 থেকে মনে করেন 11-র সাথে কিন্তু 6 যোগ দিলে হয় 17, আবার 17-র সাথে 60 যোগ দিলে হয় 24, আবার 24-এর সাথে 5 যোগ দিলে হয় 29। তাহলে এখানে আমরা এই পার্থক্যটা দেখতে পাচ্ছি যে প্রথমে 6 বৃদ্ধি পেয়েছে, তারপর 7 বৃদ্ধি পেয়েছে, তারপর এই 6 থেকে 1 কম, অর্থাৎ 5 বৃদ্ধি পেয়েছে। এখন আমরা যদি পরবর্তী মিলতে দেখি যে 29 যোগ 53, 78, তাহলে 29-এর সাথে কিন্তু 24 যোগ হয়ে 53 হয়েছে, আবার 53-এর সাথে 25 যোগ হয়ে 78 হয়েছে। এখানে আমরা দেখছি যে প্রথমে 6 ছিল, তারপর 1 বৃদ্ধি পেয়েছে 7, তারপর কিন্তু ওই 7 থেকে 2 কমেছে 5। এখানে একইভাবে প্রথমে 24 বৃদ্ধি পেয়েছিল, তারপর 25 বৃদ্ধি পেয়েছে, তারপর 25 থেকে 2 কম, অর্থাৎ 23 বৃদ্ধি পাবে। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 101। এটি কিন্তু একটি জটিল ধারা, তবু আমরা যদি মিলটা খুঁজে পাই তাহলে কিন্তু আমরা অতি সহজে বের করে নিতে পারি। তাহলে আমাদের উত্তরটি হবে 101। আমাদের 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি বই বিক্রয় মূল্যের উপর 25% কমিশনে বিক্রয় করা হলো। বইটির বিক্রয় মূল্য 760 টাকা হলে ক্রয় মূল্য কত? অর্থাৎ 25% যেহেতু বিক্রয় মূল্য হয়েছে, সেহেতু বিক্রয় মূল্য 100 টাকা হলে কিন্তু আমরা বইটি কিনতে পারবো ওই 25% ডিসকাউন্টে, অর্থাৎ 75 টাকায়। তাইলে আমরা যদি 100 টাকায় 75 টাকা ডিসকাউন্ট পাই তাহলে 75 টাকা কিন্তু থাকবে উপরে এবং 100টা থাকবে নিচে, এবং ওই যে বিক্রয় মূল্যটা লেখা ছিল ওইটা চলে যাবে উপরে। তাইলে এখন আমরা কাটাকাটি করতে পারি। আমরা 25 দিয়ে এটাকে কাটলে হবে 3 এবং এটাকে কাটলে হবে 4। এখন 4 দিয়ে যদি এটাকে কাটি হবে 1900, অর্থাৎ আমরা গুণ দিব, তাইলে হবে 0, 3 নং 27-এর 7, হাতে 2, 3 হাতে 2 আর 3 5, অর্থাৎ 570 টাকার এটি হবে আমাদের ক্রয় মূল্য, বা এই দামে আমরা বইটি ক্রয় করতে পারবো। আমাদের 9 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত 5:6, ওই শ্রেণীতে মোট 55 জন ছাত্রছাত্রী থাকলে ছাত্রী সে ছাত্রীর পরিমাণ কত? এবং যে ছাত্রছাত্রী অনুপাত, অর্থাৎ ছাত্র আছে 5 এবং ছাত্রী আছে 6, অর্থাৎ আমরা এইগুলোকে অনুপাতগুলোকে x ধরে নিব। তাহলে ছাত্র আছে 5x এবং ছাত্রী আছে 6x। তাহলে বলছে টোটাল ছাত্রছাত্রী 55 জন, অর্থাৎ আমরা লিখতে পারি যে 5x প্লাস 6x সমান 55, বা 11x সমান 55, বা x সমান এইটা চলে আসবে 55 এর নিচে। অতএব x সমান 5-11 কিন্তু 55, তাই আমরা লিখতে পারি x সমান 5। তাহলে আমরা এখানে ছাত্রদের ছিলাম 5x, অর্থাৎ হয়ে যাবে 5 পূরণ 5 সমান 25 জন। আবার ছাত্রীদের ছিলাম 6x, অর্থাৎ 6 পূরণ 5 সমান 30 জন। তাহলে আমাদের এই ছাত্র এবং ছাত্রীর সংখ্যা কিন্তু ছাত্র আছে 25 জন এবং ছাত্রী আছে
30 জন, তাইলে বলছে ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা কত বেশি, তাইলে এই 30টা কিন্তু 25-এর চেয়ে 5 বেশি, কারণ আমরা 30 থেকে যদি আমরা 25 বিয়োগ দিই তাহলে পাবো 5, অর্থাৎ তাদের পার্থক্য হচ্ছে 5, তাহলে আমাদের উত্তরটি হবে 5। আমাদের 10 নম্বর এবং শেষ অঙ্কটিতে বলা হয়েছে একই হার সরল সুদে 700 টাকার 2 বছরের সুদ এবং 800 টাকার 3 বছরের সুদ একত্রে 190 টাকা হলে সুদের হার কত। এখানে আমাদের আরটা কিন্তু দেওয়ার নাই, আমরা আটা নির্ণয় করতে হবে। এখন আমরা যদি আটা দেওয়া থাকতো তাইলে যত পার্সেন্ট থাকে আমরা 100 ভাগের অর্থ লিখি, এখন যেহেতু আটটা দেওয়া নাই সেহেতু আমরা পার্সেন্টেজটাকে 100 ভাগের আর লিখবো। তাহলে এখানে প্রথম হচ্ছে মুনাফা হয়ে যাবে আই সমান PRN সমান পি হচ্ছে 700 পূরণ আটটা হচ্ছে 100 ভাগের আর, আর এনটা হচ্ছে 2 বছর। তাহলে আমাদের এইগুলো যদি গুণ করি তাহলে নিচে হয়ে যাবে 100 এবং উপরে এই 2 সাথে 1400 আর। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হবে আই সমান PRN সমান কিন্তু হয়ে যাবে 800 ইন্টু 100 ভাগের আর ইন্টু 3, অর্থাৎ 3 8 2400 আর নিচে রাখবে 100। তাইলে এই দুইটা মুনাফা বলছে যোগ করলে 190 টাকা হয়। তাহলে আমরা লিখতে পারি যে 1400 আর ভাগ 100 প্লাস 2400 আর ভাগ 100 সমান 190 টাকা। তাহলে কিন্তু আমরা এখন এই নিচ থেকে 100টা লসাগু যদি নেই তাহলে এত প্লাস এতই হবে, তাই আমরা এটা লসাগু না নিয়ে রাইট লিখে ফেললাম, এত প্লাস 2400 আর, আর এই 100টা যেহেতু নিচে থাকার কথা ছিল সেহেতু এটা ওই পাশে চলে যাবে, এই জন্য 1900 এর সাথে 190 এর সাথে 2টা শূন্য হয়ে যাবে। এখানে 190 ছিল, 190 এর সাথে 2টা শূন্য হয়ে যাবে। এখন এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 3800 আর সমান 19000, বা এখন আটটা হয়ে যাবে এই 3800টার নিচে চলে আসবে 3800 আর 19 এটা চলে যাবে উপরে। এখন আমরা এই 2 শূন্য দিয়ে 2 শূন্য কাটতে পারি, এখন 38 দিয়ে যদি 190কে কাটি তাহলে কিন্তু হবে 5, অর্থাৎ আমাদের আটা হয়ে যাবে 5%। তাহলে এটি হবে আমাদের উত্তর। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। আর যদি কোনো 10টি অঙ্কের মধ্যে কোনো অঙ্কে কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকের আয়োজনটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। প্লাস আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, আশা করি আপনার উপকারে আসবে। আর সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।